বাংলাদেশের ইন্টারিম সরকার যাওয়ার আগে আর হয়তো ফেব্রুয়ারিতে যত সম্ভব শুনছি যে ভোট হবে এবং মার্চের দিকে অন্তত নতুন সরকার আমরা দেখব বলে আশা করছি। তো সেই যে এতদিন ইন্টারিম গভর্নমেন্ট ছিল বা আছে এখনো পর্যন্ত, সেই সরকার কি কি কাজ করেছে বা করছে এখনো পর্যন্ত, সেগুলোর একটা অবশ্যই ভিডিও আমাদের দরকার, যে এতগুলো কাজ হয়েছে অলরেডি, মানে অ্যাকমপ্লিশ মানে হয়ে গিয়েছে, আর কিছু কাজ বাকি রয়েছে, সেই রকম সূচি দিয়ে কোনো ভিডিও থাকলে অবশ্যই তোমরা সেটা আমাদের জানিও, আমরা সেগুলো নিয়ে আসব এবং আমরাও দেখতে চাই যে এই গভর্নমেন্ট কোন কাজগুলো করেছে এখনো পর্যন্ত, যেগুলো আর কোনগুলো বাকি রয়েছে। তো যাওয়ার আগে আগে বাংলাদেশের এই গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে যে নতুন খবর কালকের, সেটা হচ্ছে যে স্পেশাল ইকোনমিক জোন যেটা সেটা ভারতকে দেওয়া ছিল চট্টগ্রামে, সেই সেজ বা স্পেশাল ইকোনমিক জোনে ভারতের জায়গাটা সরিয়ে দিয়ে সেখানে একটা অস্ত্র মানে কারখানা বা এই ধরনের কিছু তৈরি করার একটা চিন্তা ভাবনা করেছে, এবং সেটা নিয়েই আজকের ভিডিও এবং এর ডিটেলস পুরোটা জানবো ভিডিওতে। আর তারপরে আমরা একদম এটাই যে ভারতের আধিপত্যের দিন শেষ, অস্ত্র রপ্তানি করবে বাংলাদেশ। হ্যাঁ, তো চলো আগে ভিডিওটা দেখি, তারপর আরো আলোচনা হবে। মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়েমার্ক হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামায়নি কোনো সরকারই। বিশেষ করে বিগত আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের শাসনামলে সামরিক শক্তি বাড়ানোর কার্যকর তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সবার সঙ্গে বন্ধুত্ব ও কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে চলতে গিয়ে নিজেদের সামরিক শক্তির মেরুদণ্ড শক্তিশালী করতে পারেনি হাসিনা সরকার। অভিযোগ রয়েছে, নয়াদিল্লির স্ক্রিপ্টে দেশ চালানোর কারণেই সামরিক শক্তিকে সবসময় উপেক্ষিত রেখেছে বিগত সরকার। কারণ বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক তা ভারত কখনো চায়নি বলেও অভিযোগ রয়েছে। বাংলাদেশ সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিলেও নাকি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সবসময় আশ্বস্ত করা হয়েছে। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে হাসিনার পতন হওয়ার পরে মুখোশের আড়ালে থাকা ভারতের আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করে। মিথ্যা বলিতে আশ্বস্ত করলেও সেই ভারতই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করতে থাকে। সীমান্তে জোর করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা থেকে পুশিনের মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে উস্কানি দিতে থাকে ভারত। এই পরিস্থিতিতে নিজেদের ভঙ্গুর সামরিক শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা হারে হারে অনুধাবন করতে শুরু করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর তাই তো হাসিনার ফেলে যাওয়া মেরুদণ্ডহীন সামরিক শক্তিকে প্রাণ দিতে উঠে পড়ে লেগেছে তারা। সেই ধারাবাহিকতায় চীন ও পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করা হয়েছে। এবার সামরিক ও প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের 4র্থ গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনুস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বেজার গভর্নিং বোর্ড সভায় জানানো হয়, চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় 850 একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এই বিশাল জমির উপর সামরিক সরঞ্জাম তৈরির কারখানা চালু করবে বাংলাদেশ। এ বিষয়ে আশিক চৌধুরী বলেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে G2G কাঠামো থেকে বাদ দেয়া হয়েছে, সেই জায়গা খালি রয়েছে। সেখানের প্রায় 850 একর জমিতে হবে এই জোন। সামরিক অস্ত্র উৎপাদনে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের যৌক্তিকতা নিয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, বিষয়টি নিয়ে অনেক দিন ধরে আলাপ আলোচনা করেছেন তারা। বিশ্বে দিন দিন অস্ত্রের চাহিদা বাড়ায় একদম খাঁটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ অংশগ্রহণকারী হিসেবে কাজ শুরু করতেই পারে। এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে প্রাথমিকভাবে গোলাবারুদ, যন্ত্রাংশ ও অন্যান্য সামরিক উপকরণ উৎপাদনের সম্ভাবনা যাচাই করা হবে বলে জানান তিনি।
এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বাংলাদেশের সামরিক শক্তির সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। তাদের মতে একদিকে বিদেশে অস্ত্র সরঞ্জাম বিক্রি করে আর্থিকভাবে বেশ লাভবান হবে বাংলাদেশ, আরেকদিকে নিজ দেশেই সমরাস্ত্র বিষয়ক কারখানা থাকায় সামরিক শক্তি বাড়ানোর আরও সুযোগ তৈরি হবে। আর তখন প্রতিবেশী দেশগুলো বাংলাদেশকে সমীহ করতে বাধ্য হবে বলেও মনে করছেন তারা। মিশরে 850 একরের ওপরে যে ইন্ডাস্ট্রি গঠন করাবে, সামরিক ইন্ডাস্ট্রি গঠন করাবে, সেটা নিয়েই আলোচনা হয়েছে, যেটা কিনা অ্যাকচুয়ালি ভারতকে দেওয়ার কথা ছিল স্পেশাল ইকোনমিক জোন হিসেবে। তো গত সরকার এটা করে গিয়েছিল। এখানে বলা হয়েছে মূলত ভারতের যে আধিপত্যবাদ সেইটাকে যাতে ট্যাকল করা যায়, সেই জন্য সেই মানে এসইজেডটাকে বাদ দিয়ে এখানে একটা ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলা হচ্ছে, যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি নেই সেইভাবে। এবং সেখানে মূলত কি তৈরি হবে, গোলা বারুদ বা অস্ত্রের সরঞ্জামগুলো, এই ধরনের জিনিসগুলো তৈরি হবে। এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশে যেটা বলা হচ্ছে এই গভর্নমেন্ট আসার আগে থেকেই, যে ভারতের আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদটা কতটা সঠিক, এবং যদি বলা হয় যে ল্যান্ড যে অ্যাকোয়ার করার যে ব্যাপারটা, সেইটা কতটা এখনো পর্যন্ত ভারত করেছে, এটাও কিন্তু একটা মানে বড় দিক। এটা সবসময় বলা হচ্ছে, আমরা দেখছি বাংলাদেশের মিডিয়াতেও দেখছি, এবং সেখানকার মানুষের মধ্যেও আলোচনা দেখছি, দুই পক্ষ দুই ধরনের কথা বলছে। এবং সত্যি কথা বলতে কি, যেটা দেখা যাচ্ছে যে 1971-এর পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের কিন্তু যতটুকু জানি বা আমার গোচরে আছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো দখলদারি ভারত করেনি। ইভেন যেটুকু ছিটমহল ছিল, সেই ছিটমহলও ভাগাভাগি হয়েছে, এবং বেশিরভাগটা কিন্তু বাংলাদেশ পেয়েছে। খুব মানে 100টার মধ্যে হয়তো 70টা বাংলাদেশ পেয়েছে এবং 30টা ছিটমহল ভারত পেয়েছে। তো এই ধরনের ভাগাভাগি হয়েছে। এরপরেও যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ দখল করা, ইভেন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেও ভারতীয় যে সমস্ত উচ্চপদস্থ মন্ত্রীরা আছেন বা যারা রয়েছেন, প্রধানমন্ত্রী বলুন বা আশেপাশে যারা রয়েছে, তারা কিন্তু একবারও বলেনি মুখ ফুটে যে ভারত বাংলাদেশ দখল করবে বা এই ধরনের কিছু করবে। ঠিক আছে, অন্য পক্ষে কিন্তু আমরা বাংলাদেশের সরকারের মধ্যে থেকে, যখন ইন্টারিম গভর্নমেন্টে ছাত্র নেতারা ছিল, তখন কিন্তু এই কথাগুলো বারবার উঠেছে যে ভারতের 7 সিস্টার্স আলাদা করা হবে। তো এই জিনিসটা কোন পক্ষ থেকে আসছে সেটা একটু ডিটেলসে আলোচনা করা দরকার। এবং এটা অনেক সময় যে ইয়াং জেনারেশন, সেটা তাদেরকে বোঝানোর জন্য এবং তাদের যে পপুলারিটি গেইন করার জন্য, তাদের মতামতকে গেইন করার জন্য অনেক সময় এগুলো করা হয়ে থাকে। এটা শুধু বাংলাদেশ বলে না, সমস্ত দেশে রয়েছে। পপুলার হওয়ার জন্য অনেক সময় এই ধরনের কথাবার্তা বলা হয়। তো এখনো পর্যন্ত যদি বলা হয় যে ভারত আগ্রাসী ভূমিকা নিয়েছে কিনা ল্যান্ডের দিক থেকে, ল্যান্ড অ্যাকোয়ার করার দিক থেকে, বাংলাদেশের আশেপাশে, যে শুধু বাংলাদেশ কেন, নেপাল, ভুটান রয়েছে বা অন্যান্য যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, তাদের একটু যে ল্যান্ড দখল করেছে, এটা কিন্তু হয় না। হ্যাঁ, কিছু অমীমাংসিত জায়গা রয়েছে, সেগুলো নিয়ে হয়তো কথাবার্তা হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে। এবং এখানে যেটা বলা হয়েছে অন্য বিষয়, যে ওখানে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, খুব ভালো কথা। সেটা বাংলাদেশের জন্য আগের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কিন্তু সেই যে সামরিক শক্তি যে একটা গঠন, এই ব্যাপারে দিকে সেভাবে কিন্তু নজর দেন। দেশকে স্ট্রং করে তোলার জন্য কিন্তু এই সামরিক শক্তিটা অবশ্যই কিন্তু গঠন করা দরকার। তো এবার কি বলে ওটাকে, অভ্যন্তরীণ সরকার যে এই দিকে মনোযোগ দিয়েছেন এবং একটা অস্ত্র রপ্তানির কি বলবো সরবরাহ করার দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত হতে চলেছে। তো এটা সত্যি খুবই ভালো কথা, খবর। এবং এটা হচ্ছে, যদি একটু আগে হতো তাহলে আরো ভালো হতো। প্লাস একদম যাওয়ার সময় এই ডিসিশনগুলো নিচ্ছে, এবং আগামী দিনে কি হয়, ভবিষ্যতে কি হয়, সেটাও ডিপেন্ড করবে আগামী সরকার কি করতে চায় বা কিভাবে হতে চায়। অবশ্যই সেটা কোন দিকে নিয়ে যাবে সেটা দেখতে হবে। আর গভর্নমেন্ট যেটা চাইবে সেটা অবশ্যই যারা সরকারি ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তারা মানতে বাধ্য।
এখনো পর্যন্ত এই মর্মেই চলছে যে ভারত বিরোধিতা যে সমস্ত মানে টপিকগুলো রয়েছে সেগুলো ধরে ধরে এগোনো এবং সেইভাবেই বিন্যস্ত করে আগামী সরকারকে যে পদ সেগুলো ছেড়ে দেওয়া তো এই জায়গা থেকে এখনো পর্যন্ত যে ডিসিশন যদি বলি যে যে ইন্ডাস্ট্রি তৈরি করার ব্যাপারটা সেটা খুব ভালো দিক, সেটা অবশ্যই বাংলাদেশের কাজে আসবে। এবং এখনো পর্যন্ত আমার মনে হয় যে মানে ডিফেন্স ইন্ডাস্ট্রি বলে বাংলাদেশে কিছু আছে কিনা আমার জানা নেই, তবে হিউজ আকারে নেই, থাকলেও সেটা হিউজ আকারে নেই যেটা কিনা স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারবে, প্লাস এক্সট্রা সেটা বাইরের দেশেও রপ্তানি করতে পারবে। তো সেটা যদি হয় তাহলে খুবই ভালো, এবং শুরু তো করতেই হয়, শুরু এক সময় না এক সময় হয়, তো সেটা হবে। আশা করছি আগামী দিন ভালো যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও আলোচনা। আশা করি তোমাদেরও আলোচনা নিয়ে আমরা মন্তব্য পাবো এবং সেখানেও তোমরা মন্তব্য করবে, আর সেজন্যই কমেন্ট সেকশনে আমরা বারবার চোখ রাখি। তো তোমরা প্লিজ কমেন্ট করো, আর এই ধরনের ভিডিও আর কি দেখতে চাও সেটা লিঙ্ক শেয়ার করলে আরও ভালো হয়। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।